না না না, এদের মধ্যে কেউ নয়। বর্তমান সময়ে সত্যিকারের জ্ঞানী আর গুণী ব্যক্তি পাওয়া বড়ই দুষ্কর। ভারতের একটা ছোট্ট রাজ্য পিম্পলির রাজসভায় বসে এই কথাটাই ভাবছিলেন মহামন্ত্রী কৃষ্ণস্বামী। পিম্পলি রাজ্যের মহারাজ ভীমদেব আজকে এক তর্ক সভার আয়োজন করেছেন, যেখানে গোটা ভারতবর্ষের বিভিন্ন বিদ্যালয়ের মেধাবী ছাত্ররা অংশগ্রহণ করতে এসেছিল। বিজয়ী ছাত্রের জন্য রয়েছে মন্ত্রী পরিষদের মধ্যে একটি পদ। এই সভাতেই প্রথমবার তক্ষশিলার তরফ থেকে প্রতিনিধিত্ব করতে আসছেন সবচেয়ে যোগ্য ও মেধাবী ছাত্র চাণক্য। মহামন্ত্রী কৃষ্ণস্বামী সমস্ত প্রতিযোগীদের দেশের কল্যাণের বিষয়ে, সমাজের কল্যাণের বিষয়ে প্রশ্ন করছিলেন, কিন্তু কোনো প্রতিযোগী তার প্রশ্নের সঠিক উত্তর দিতে পারছিলেন না। আর তারপর এলো চাণক্যের পালা। সভায় উপস্থিত সকলকে প্রণাম জানিয়ে নিজের মাথার টিকিটাকে সযত্নে বেঁধে এক অদ্ভুত আত্মপ্রত্যয়ের সাথে মহারাজের সম্মুখে এসে দাঁড়ালেন চাণক্য। মহামন্ত্রী চাণক্যকে জিজ্ঞাসা করলেন, সব থেকে বড় শত্রুকে? চাণক্য মৃদু হেসে বললেন, অহংকার। অহংকারের চেয়ে বড় শত্রু আর কিছুই নেই। সভায় উপস্থিত সকল মন্ত্রীগণ চাণক্যের উত্তরের প্রশংসা করে উঠলেন। কৃষ্ণস্বামী তার পরের প্রশ্ন করলেন, সব থেকে বড় ধন কি? চাণক্য বললেন, বিদ্যা। বিদ্যাই হলো সবচেয়ে বড় আর অমূল্য ধন। চাণক্যের উত্তর শুনে সভার মধ্যে উপস্থিত অন্য প্রতিযোগীরাও হাততালি দিতে শুরু করল। কিন্তু মহারাজ ভীমদেবকে দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল যে তিনি চাণক্যের উত্তরে বিশেষ প্রসন্ন হননি। কারণ মহারাজের মতে সবচেয়ে বড় ধন হল রাজকোষ। প্রশ্নোত্তরের পর্বকে আরো এগিয়ে নিয়ে যেতে মহামন্ত্রী জিজ্ঞাসা করলেন, সব থেকে বড় বীর কে? চাণক্যের উত্তর, দানবীর। নিজের সম্পদ যে অকুণ্ঠায় দান করতে জানে, তার চেয়ে বড় বীর আর কেউ হতে পারে না। মহারাজের ধারণা হলো চাণক্য যেন ব্যঙ্গ করছেন তার সাথে, উপহাস করছেন তার বীরত্বের। নিজের ক্রোধকে সংবরণ করতে তিনি নিজের সিংহাসনটিকে শক্ত করে ধরলেন। কিন্তু মহারাজের মনের ভাব বুঝতে পারলেও নির্লিপ্তভাবেই দাঁড়িয়ে রইলেন চাণক্য। কিন্তু সভার অন্য সদস্যরা যখন মহারাজকে দেখলেন, ভয়ে তাদের প্রাণ অবধি কেঁপে উঠল। মহামন্ত্রী তার পরের প্রশ্ন জিজ্ঞাসা করার জন্য উদ্যত হতেই মহারাজ তাকে হাতের ইশারাতে থামিয়ে দিলেন। গম্ভীর স্বরে বললেন, এই ব্রাহ্মণ ছাত্রকে পরের প্রশ্ন আমি জিজ্ঞাসা করব। রাজসভায় এক গভীর নীরবতা, যেন ভীষণ ঝড়ের পূর্বাভাস। চাণক্যের কথা ভেবে সভায় উপস্থিত সবাই শঙ্কিত, কিন্তু চাণক্য নির্লিপ্ত। মহারাজ কঠোর স্বরে জিজ্ঞাসা করলেন, শাস্ত্র বড় না রাজা? চাণক্য একটুও বিচলিত না হয়ে বিনয়ের সাথে বলে উঠল, মহারাজ সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন, প্রতিপালন করেন, কিন্তু মহারাজের সব সিদ্ধান্তের উৎস হল শাস্ত্র, তাই শাস্ত্রই বড়। ক্রোধে অগ্নিশর্মা ভীমদেব সিংহাসন ছেড়ে উঠে দাঁড়িয়ে চিৎকার করে উঠলেন, মূর্খ! রাজাই সব থেকে বড়, শাস্ত্র নয়। যদি রাজাই না থাকে তবে সাম্রাজ্য প্রজা কিছুই থাকবে না। আর সাম্রাজ্য প্রজা ছাড়া তোমার এই শাস্ত্রের কি মূল্য আছে? এইটুকুও বুদ্ধি নেই তোমার? মহারাজ যতধিক ক্রোধিত, চাণক্য ততোধিক ধীর ও শান্ত কণ্ঠে বললেন, আমায় ক্ষমা করবেন মহারাজ, তবে এইটুকুই বলবো, প্রজার জন্য রাজা, রাজার জন্য প্রজা নয়। জনগণ আছে তাই আপনি আছেন। মহারাজ নিজেকে আর সামলাতে পারলেন না। রাগে তার চোখ দিয়ে যেন আগুন ঠিকরে বেরোতে লাগলো। নিজের তলোয়ার বের করে চাণক্যকে বললেন, এখন তোর মতো তুচ্ছ আর সাধারণ ব্রাহ্মণ আমায় জ্ঞান দেবে? ভুলে যাস না, ভিখারির থেকে অধম তুই এখানে দান নিতে এসেছিস।
মহারাজের শেষ কথাটা যেন চাণক্যের আত্মসম্মানে ঘা দিল। এটা শুধু তার অপমান নয়, এটা তার মহাবিদ্যালয় তক্ষশিলারও অপমান। তাই সে নির্ভীক কণ্ঠে মহারাজের চোখে চোখ রেখে বলল, মহারাজ, যারা শিক্ষার পূজারী হয় তারা কখনো সাধারণ হয় না। একটা ছাত্রই কিন্তু একদিন শিক্ষক হয়ে গোটা সমাজের নির্মাণ করে। তারা যেমন কিছু গড়তে পারে তেমনি ভাঙতেও পারে। আর রইল দানের কথা, তাহলে আপনাকে জানিয়ে দিতে চাই, আমি এখানে কোনো দান নিতে আসিনি। আমি ভেবেছিলাম এখানে জ্ঞানের পূজা হবে, কিন্তু সেটা আমার ভুল। যেখানে শাস্ত্রের কোনো সম্মান নেই সেখানে আমি এক মুহূর্তও থাকতে চাই না। কথাগুলো বলে চাণক্য মহারাজকে প্রণাম করে সভা থেকে প্রস্থান করতে শুরু করল। চাণক্যকে যেতে দেখে মহারাজ বিস্মিত হলেন। নিজের তলোয়ার উঁচিয়ে বললেন, তোকে যাবার অনুমতি দিয়েছি আমি। মহারাজের কথা শুনে চাণক্য থেমে গেলেন, ফিরে এলেন এবং নতমস্তকে বললেন, যদি আমি আপনার সম্মানে এতটুকু আঘাত করে থাকি তবে আমায় ক্ষমা করবেন মহারাজ। কিন্তু বিশ্বাস করুন, এই সভাতে আমি শুধুমাত্র আমার নিজের ধ্যান ধারণা, নিজের ভাবনাকেই ব্যক্ত করেছি। চাণক্যের কথা শুনে মহারাজ রাগে উন্মত্ত হয়ে নিজের তলোয়ার নিয়ে চাণক্যকে আক্রমণ করার জন্য এগোলেন। তখনই মহামন্ত্রী তাকে হাত জোড় করে নিরস্ত্র করে বললেন, মহারাজ, মহারাজ শান্ত হন। এই অবোধ বালককে ক্ষমা করে দিন। ও জানে না ও কোথায় দাঁড়িয়ে কি বলছে। আপনি তো দয়াবান, আপনি তো ব্রাহ্মণের সৎকার করতে জানেন। বৃথায় ব্রহ্ম হত্যার পাপ নিজের মাথায় কেন নেবেন? আপনি ক্ষমা সুন্দর মহারাজ, ক্ষমা করে দিন ওকে। মহারাজ ভীমদেব মহামন্ত্রীর কথায় নিরস্ত্র হলেন। চাণক্য মহারাজ সহ সভার সকলকে প্রণাম জানিয়ে প্রধান দ্বারের কাছে যেতেই শুনতে পেলেন মহামন্ত্রী চিৎকার করে বলছেন, চাণক্য, যাওয়ার আগে একটাই পরামর্শ, যদি এই রূপ তোমার ব্যবহার থাকে তবে মনে রেখো, নিজের মাথার যেই টিকির ওপর তোমার এত দম্ভ, না সেই টিকি থাকবে আর না থাকবে তোমার মাথা। এই ঘটনার পর কেটে গিয়েছে বেশ কয়েক বছর। ভীমদেবের রাজসভায় অপমানিত হওয়া তক্ষশিলার সেই ছাত্রটি আজকে তক্ষশিলার অধ্যক্ষ। আচার্য চাণক্য নামে তিনি সকলের মাঝে পরিচিত। চাণক্য আজকে তার ছাত্রদের রাজনীতির বিষয়ে পড়াচ্ছিলেন। ঠিক তখনই একজন ছাত্র বলে উঠল, আচ্ছা আচার্য, সেদিন মহারাজ ভীমদেবের রাজসভায় আপনার ভয় করেনি? মহারাজের হাতে তলোয়ার ছিল, কিন্তু আপনি তো নিরস্ত্র ছিলেন। চাণক্য স্মিত হেসে বললেন, কে বলল আমি নিরস্ত্র ছিলাম? আমার কাছে ছিল বিশ্বের সবচেয়ে বড় অস্ত্র। শিক্ষার্থীরা পরস্পরের দিকে চাওয়াচাওয়ি শুরু করল। চাণক্য হেসে বললেন, বুদ্ধি, এটাই আমার অস্ত্র ছিল। বুদ্ধিং যস্য বলং তস্য, অর্থাৎ বুদ্ধি যার, বল তার। একজন বুদ্ধিমান ব্যক্তি নিজের বুদ্ধি এবং চাতুরীকে কাজে লাগিয়ে যে কোনো যুদ্ধ জয় করতে পারে, তার পরিস্থিতি যতই বিরূপ হোক না কেন। চাণক্যের কথা শুনে তার ছাত্রদের বিশ্বাস হয়ে গিয়েছিল যে তাদের আচার্য কোনো সাধারণ ব্যক্তি নয়। তখনই চাণক্য শীঘ্র পাঠাগারে যাওয়ার নির্দেশ পেলেন। পাঠাগারে চাণক্য একজন দূত মারফত খবর পেলেন যে গান্ধারের রাজা আম্বি ম্যাসিডোনিয়ার সম্রাট আলেকজান্ডারের সম্মুখে আত্মসমর্পণ করেছেন। এখন আলেকজান্ডারের নজর সম্পূর্ণ ভারতের ওপরে। চাণক্যের পায়ের তলা থেকে যেন জমি সরে গেল। ভারতবর্ষ তার মাতৃভূমি, তার মাতা। চাণক্য একটু গভীরভাবে চিন্তা করে সেখানে উপস্থিত অন্যান্য আচার্যদের উদ্দেশ্যে বললেন, আলেকজান্ডার যে কোনো সময় ভারতবর্ষের সীমানা অতিক্রম করে ভারতবর্ষ আক্রমণ করতে পারে। না না না, আমাদের ভারতবর্ষকে রক্ষা করতেই হবে। আর সেটা তখনই সম্ভব হবে যখন আমরা গঠন করব অখণ্ড ভারত। আমাকে শীঘ্রই মগধের রাজা ধননন্দকে এই সংবাদ দিতে হবে। চাণক্যের কথা শুনে আচার্য মেঘনাদ হেসে বললেন, আচার্য, আপনি তো খুব ভালো করেই জানেন ধননন্দ কি ধরনের রাজা। তারপরেও আপনি আশা করছেন যে তিনি আপনার কথা শুনবেন? মেঘনাথের কথা শুনে
চাণক্য উত্তর দিলেন, আমি নিজে যাব তার কাছে, অখণ্ড ভারত গঠনের প্রস্তাব রাখব। মেঘনাদ তাচ্ছিল্যের হাসি হেসে বললেন, ধননন্দ আপনার প্রস্তাব শুনবেন? রাজা ভীমদেবের সভা থেকে আপনি জীবিত ফিরেছিলেন আচার্য চাণক্য, কিন্তু যদি ধননন্দের সভায় যান তবে সম্মানের সাথে সাথে প্রাণটাও খোয়াতে হবে। আমার কথা শুনুন, আমরা শিক্ষক, শিক্ষাদানের দিকেই মনোযোগ দিই, এতেই সবার মঙ্গল। চাণক্য অত্যন্ত অবাক হয়ে বললেন, আচার্য আচার্য আমি একজন ব্রাহ্মণ। একজন ব্রাহ্মণের প্রকৃত কর্তব্য হলো মানুষকে সঠিক পথে চালিত করা। যদি ধননন্দ বিপদগামী হয়েছেন তবে আমার কর্তব্য তাকে সঠিক পথ দেখানো, তার ভুল শুধরে দেওয়া। তা না হলে সর্বনাশ হয়ে যাবে, সবকিছু শেষ হয়ে যাবে। মেঘনাদ বিদ্রুপ করে বললেন, তবে মনে হয় এটাই আমাদের অন্তিম সাক্ষাৎ। আসুন আজকের ভোজনটা আমরা একসাথেই করি। চাণক্য মেঘনাথের দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে বললেন, নিশ্চয়ই আচার্য, কিন্তু এখন নয়। আমার দেশ ও মাতৃকা ভারতবর্ষের ভাগ্য সুরক্ষিত করে, অখণ্ড ভারতের ভিত্তিপ্রস্তর স্থাপন করে তারপরেই আমি আসবো আপনার কাছে ভোজন করতে। এখন বিদায় নিই। চাণক্য তক্ষশিলা থেকে দীর্ঘ 5 দিনের যাত্রা অতিক্রম করে অবশেষে পৌঁছলেন মগধের রাজধানী পাটলিপুত্রতে। কিন্তু সেখানে পা রাখতেই চাণক্য চমকে উঠলেন। চাণক্য বিস্ফারিত চোখে দেখলেন নগরের প্রান্তে বহু মৃতদেহ ফাঁসি দেওয়া অবস্থায় ঝুলছে, আর কিছু সৈন্যরা এক এক করে সেই দেহগুলোকে নিচে নামাচ্ছে। চাণক্যের বুঝতে বাকি রইল না যে এদের সকলকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। শোকে ব্যাকুল পরিবার পরিজনরা পাগলের মতো কান্নাকাটি করছে। ওদের মধ্যে থেকে একজন বৃদ্ধার দিকে নজর গেল চাণক্যের। সে তার ছেলের মৃত শরীরটার উপরে আছড়ে পড়ে কাঁদতে কাঁদতে বলছে, আর কতদিন